আসসালামু আলাইকুম। জীববিজ্ঞান প্রথম পত্র অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অধ্যায় 6 এর শেষ অংশ আলোচনা করব। অধ্যায় 6 ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা। লেকচার 7। আলোচনার প্রথমেই আমরা জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন সম্পর্কে কিছু জানব। অল্টারনেশন অফ জেনারেশন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জীবনচক্র এর পর্যায়গুলো প্রথমে আমাদেরকে জানতে হবে যদি আমরা জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে চাই। স্পোরোফাইটিক দশা। আমরা যখন টেরিস উদ্ভিদের অর্থাৎ টেরিডোফাইটার অন্তর্ভুক্ত জেনাস টেরিস উদ্ভিদের অযৌন জনন এবং যৌন জনন পড়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। যৌন জনন এর আগে যখন আমরা অযৌন জনন সম্পর্কে জেনেছি তখন স্পোরোফাইটিক উদ্ভিদ সম্পর্কে আমরা জেনেছিলাম। সেই স্পোরোফাইটিক উদ্ভিদ যা কিনা স্পোর সৃষ্টি করবে তাকেই আমরা বলতে পারি রেণুধর উদ্ভিদ। এটি হচ্ছে ডিপ্লয়েড দশায় থাকে, অর্থাৎ দ্বিপ্রস্থ ক্রোমোজোম বিশিষ্ট দশা বা জনু। তাহলে স্পোরোফাইটিক দশাকে বা জনুকে আমরা বলতে পারি রেণুধর দশা, ডিপ্লয়েড দশা। গ্যামেটোফাইটিক। গ্যামেটোফাইটিক যে দশাটি আমরা পড়েছিলাম যখন আমরা যৌন জনন সম্পর্কে আলোচনা করেছিলাম, তাকে আমরা লিঙ্গধর দশা অথবা হ্যাপ্লয়েড দশা বা জনু বলতে পারি। এখন চলো দেখে নিই জনুক্রম কি। কোনো জীবের জীবনচক্র সম্পন্ন করার জন্য পর্যায়ক্রমে স্পোরোফাইটিক জনু বা দশা ও গ্যামেটোফাইটিক জনু বা দশার আবির্ভাবকে জনুক্রম বলে। অর্থাৎ কোনো একটা জীবের জীবনচক্র যখন সম্পন্ন হয়, অর্থাৎ জীবনচক্র যখন চলতে থাকে, তখন কিন্তু স্পোরোফাইটিক দশা বা জনু এবং গ্যামেটোফাইটিক জনু বা দশা পরপর আসতে থাকে, এবং এভাবে পরপর যদি স্পোরোফাইটিক ও গ্যামেটোফাইটিক দশা আসতে থাকে এবং চক্রাকারে চলতে থাকে, তাকে আমরা জীবনচক্র বলি, এবং জীবনচক্রের এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে জনুক্রম। ঠিক আছে, জনুক্রম। এখন আমরা দেখব জনুক্রমের প্রকারভেদ। আমাদের পাঠ্যপুস্তকে যে প্রকারভেদটি দেওয়া আছে সেটি একটু দেখি চলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে হেটারোমরফিক জনুক্রম। জনুক্রম আমরা দেখতে পাচ্ছি এখানে 3 রকমের জনুক্রম। আর প্রথমটা হচ্ছে হেটারোমরফিক জনুক্রম, দ্বিতীয়টি হচ্ছে ডিপ্লোবায়ান্টিক জনুক্রম, এবং 3 নম্বরে আছে দেখো হেটারোবায়ান্টিক জনুক্রম। প্রথমে যেটি আছে অর্থাৎ হেটারোমরফিক জনুক্রম সম্পর্কে একটু জানি, সেটা কি। এই হেটারোমরফিক জনুক্রমে ডিপ্লয়েড দশাটা দীর্ঘ, ডিপ্লয়েড দশা দীর্ঘ এবং হ্যাপ্লয়েড দশা সংক্ষিপ্ত। অর্থাৎ স্পোরোফাইটিক দশাটি অনেক বড় হয়, হ্যাঁ, জীবনচক্রের বড় একটা পর্যায়ে বা বড় একটা অংশ জুড়ে থাকে হচ্ছে ডিপ্লয়েড দশা বা স্পোরোফাইটিক দশা, আর হ্যাপ্লয়েড দশাটা খুব অল্প সময় ব্যাপী থাকে। তাহলে জীবনচক্রটার ভাগ করলে আমরা দেখব যে স্পোরোফাইটিক দশা বেশি সময় থাকবে এবং কম সময় জুড়ে থাকবে হচ্ছে হ্যাপ্লয়েড দশা। আর উভয় দশার অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড উভয় দশার আকার আকৃতি ভিন্ন হবে এবং স্বতন্ত্র হবে। ঠিক আছে, আর এই ধরনের জনুক্রমই কিন্তু আমরা টেরিস উদ্ভিদের মধ্যে দেখতে পাই। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জনুক্রম। আর 2 নম্বরে আছে ডিপ্লোবায়ান্টিক জনুক্রম। এখানে কি হয় দেখো, ডিপ্লোবায়ান্টিক জনুক্রমে ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশার সময়কাল কিন্তু সমান। অর্থাৎ জীবনচক্রকে যদি আমরা খেয়াল করি তাহলে জীবনচক্রের অর্ধেক অংশ জুড়ে থাকবে ডিপ্লয়েড দশা আর অর্ধেক অংশ জুড়ে থাকবে হচ্ছে হ্যাপ্লয়েড দশা। তাহলে সময়কাল হবে এই দুই দশার সমান, অর্থাৎ স্পোরোফাইটিক এবং গ্যামেটোফাইটিক জনু বা দশার সময়কাল সমান হবে। 3 নম্বরে আছে হেটারোবায়ান্টিক জনুক্রম। হেটারোবায়ান্টিক জনুক্রমে কি হয় দেখি। ডিপ্লয়েড দশা বা স্পোরোফাইটিক দশা এবং হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইটিক দশার সময়কাল সমান। তার মানে হচ্ছে হেটারোবায়ান্টিক
যৌনক্রম এক ধরনের ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম। হ্যাঁ, কারণ ডিপ্লোবায়োন্টিক যৌনক্রমেও কিন্তু একই রকম ক্যারেক্টার আমরা দেখতে পাই। এরপরে দেখো 3 নম্বরে পরের পয়েন্টটা যে আছে সেখানে লেখা আছে যে উভয় দশার আকার আকৃতি ভিন্ন, অর্থাৎ হেটারোবায়োন্টিকে স্পোরোফাইটিক দশা এবং গ্যামেটোফাইটিক দশা দুইটা দেখতে, আকার এবং আকৃতিতে ভিন্ন হবে। তাহলে আমরা দেখলাম যে যৌনক্রমের প্রকারভেদে এই পর্যন্ত আমরা আমাদের পাঠ্যপুস্তক অনুযায়ী 3 রকম যৌনক্রম দেখতে পারলাম: হেটারোমরফিক যৌনক্রম, ডিপ্লোবায়োন্টিক যৌনক্রম এবং হেটারোবায়োন্টিক যৌনক্রম। এর মধ্যে হেটারোমরফিক যৌনক্রম আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, কেননা আমাদের যে পাঠ্যপুস্তকে আমাদের যে উদ্ভিদটি সম্পর্কে আমরা পড়েছি, টেরিডোফাইটের জেনাস টেরিস, সেটার যে জীবনচক্র সেখানে কিন্তু আমরা হেটারোমরফিক যৌনক্রম দেখতে পাই। টেরিস উদ্ভিদের যৌনক্রম বা জীবনচক্র সম্পর্কে আমরা এখন দেখব। টেরিস উদ্ভিদের যৌনক্রম, প্রথমেই আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি সেখানে টেরিস উদ্ভিদের যৌনক্রমকে দেখানো হয়েছে খুব সুন্দরভাবে। গ্যামেটোফাইটিক যৌন এবং স্পোরোফাইটিক যৌনকে আলাদা করে ভাগ করে দেখানো হয়েছে। এখানে ডট ডট চিহ্ন দিয়ে, তোমরা একটু খেয়াল করো, ডট ডট চিহ্ন দিয়ে উপরে গ্যামেটোফাইটিক যৌন বা দশাকে দেখানো হয়েছে এবং স্পোরোফাইটিক যৌন বা দশাকে নিচের অংশটুকুতে দেখানো হয়েছে। আমরা স্পোরোফাইটিক যৌন দিয়ে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করি। একটু খেয়াল করো, চিত্রটির ঠিক নিচের দিকে, নিচের অংশটা যেখানে স্পোরোফাইটিক যৌন লেখা আছে তার ডান দিকে প্রথমেই লেখা আছে যৌন মিলন। যৌন মিলনের মাধ্যমে কি উৎপন্ন হয়? ওস্পোর, অর্থাৎ জাইগোট উৎপন্ন হয়। জাইগোট হচ্ছে স্পোরোফাইটিক যৌনর প্রথম কোষ। আমরা কিন্তু যখন জনন সম্পর্কে পড়েছিলাম তখন যৌন মিলনের পরে যে জাইগোট উৎপন্ন হয় এবং জাইগোটটা যে ওস্পোর এখানে বলা হয়, টুয়াইসেন দশায় থাকে এবং স্পোরোফাইটিক দশার সৃষ্টি করে, শুরু করে, সেটা কিন্তু বলেছিলাম। তার মানে জাইগোট বা ওস্পোর এখানে হচ্ছে স্পোরোফাইটিক দশার প্রথম কোষ। এরপরে দেখো অ্যারোসাইন দিয়ে নিচের দিকে এসেছে, ওস্পোর থেকে যখন তৈরি হয় নতুন স্পোরোফাইট, সেটাও কিন্তু ডিপ্লয়েড, অর্থাৎ স্পোরোফাইটিক দশার মধ্যেই পড়ে। তার মানে ওস্পোর অঙ্কুরিত হয়ে নতুন স্পোরোফাইট সৃষ্টি করে এবং সেই নতুন স্পোরোফাইট আবার অ্যারোসাইন দিয়ে দেখানো হয়েছে যে কচি টেরিস উদ্ভিদে পরিণত হয়, কচি টেরিস উদ্ভিদে পরিণত হয়। এটাও আমরা দেখিয়েছিলাম। হ্যাঁ, এরপরে দেখো কচি টেরিস উদ্ভিদ থেকে অ্যারোসাইন দিয়ে দেখানো হয়েছে যে এ যখন পূর্ণতা প্রাপ্ত হয়, অর্থাৎ টেরিস উদ্ভিদ যখন কচি থেকে বড় হয়ে যায় তখন কিন্তু তার পরিণত পাতায় বা পিনার মধ্যে সোরাস উৎপন্ন হয়। সোরাস উৎপন্ন হয়, সোরাস হচ্ছে অনেকগুলো স্পোরাঞ্জিয়ামকে একত্রিত করে একটা সোরাস উৎপন্ন হচ্ছে এবং ফলস ইন্ডিউসিয়াম দিয়ে এটা ঢাকা থাকে। এখানে যে ছবিটা দেখানো হয়েছে সোরাসের টুয়াইসেন, সেটা হচ্ছে ফলস ইন্ডিউসিয়াম দিয়ে ঢাকা অংশটুকুকে দেখানো হয়েছে সোরাস। সোরাসের ভিতরে দেখো কি আছে? স্পোরাঞ্জিয়াম, অনেকগুলো স্পোরাঞ্জিয়া আছে। সেখান থেকে দেখানো হয়েছে অ্যারোসাইন দিয়ে স্পোরাঞ্জিয়াম, অর্থাৎ একটা স্পোরাঞ্জিয়ামকে টুয়াইসেন, এটাও টুয়াইসেন দশায় থাকে। এর ভিতর স্পোর মাতৃকোষ থাকে যা কিনা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। অর্থাৎ এই পর্যন্ত, অর্থাৎ স্পোর মাতৃকোষ উৎপাদন পর্যন্ত পুরাটা অংশই হচ্ছে স্পোরোফাইটিক যৌন। তার মানে ওস্পোর সৃষ্টি থেকে আরম্ভ হবে স্পোরোফাইটিক যৌনর এবং শেষ হবে স্পোর মাতৃকোষ সৃষ্টি হওয়া পর্যন্ত। এখানে যতগুলো পর্যায় চলবে পুরো সমস্ত অংশটা জুড়েই স্পোরোফাইটিক যৌন চলবে। তাহলে স্পোরোফাইটিক যৌন সম্পর্কে আমরা মোটামুটি ধারণা করতে পারলাম। তোমাদের কিন্তু ছবিগুলোও খুব পরিচিত, তাই না? কারণ আমরা যখন অযৌন জনন পড়েছি তখন কিন্তু এই অংশটা দেখিয়েছি, আবার যৌন জনন যখন পড়েছি উপরের অংশটা দেখিয়েছি। একটু মনে করার চেষ্টা করো, গত লেকচারগুলোতেই কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। ভাগ করা অংশের, অর্থাৎ ডট ডট দেয়া অংশের উপরে যে অংশটা আছে ডট ডট দেয়া,
ডট ডট দিয়ে পুরো ছবিটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে, তো উপরে যে অংশটি রয়েছে গ্যামেটোফাইটিক যৌন লেখা, সেই জায়গাটা একটু লক্ষ্য করো। স্পোর মাতৃকোষ এর পরেই দেখো লেখা আছে মিওসিস বা মায়োসিস, কোষ বিভাজন। এটা একটা মিওসিস, তোমরা জানো মিওসিসের মাধ্যমে স্পোর মাতৃকোষ বা টুয়াইসেন যে স্পোর মাতৃকোষ থাকে তা বিভক্ত হয়, বিভক্ত হয়ে 4টা করে স্পোর উৎপন্ন করে। এটা হচ্ছে স্পোর টেট্রাড, স্পোর টেট্রাড। এটা হচ্ছে হ্যাপ্লয়েড, অর্থাৎ গ্যামেটোফাইটিক যৌনুর শুরু হয়ে যায় কোথা থেকে? স্পোর টেট্রাড থেকে। স্পোর টেট্রাড থেকে স্পোর তৈরি হয় এবং স্পোর যখন অঙ্কুরিত হয়, অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়, অঙ্কুরিত হয়ে প্রোথেলাস সৃষ্টি করে। একেবারে ছবির একেবারে উপরের দিকে প্রথমেই মাঝখান বরাবর দেখো প্রোথেলাস লেখা, এটাও গ্যামেটোফাইটিক যৌনুর প্রোথেলাস। প্রোথেলাস এর মধ্যে আমরা জানি আর্কিগোনিয়াম এবং অ্যান্থেরিডিয়াম সৃষ্টি হয়। আর্কিগোনিয়ামে ডিম্বাণু উৎপন্ন হয় এবং অ্যান্থেরিডিয়ামে শুক্রাণু উৎপন্ন হয়। হ্যাঁ, এটা যৌন জনন যখন পড়েছি তখন দেখেছি। তারপরে অ্যান্থেরিডিয়াম থেকে শুক্রাণুটা বের হয়ে আর্কিগোনিয়ামের গ্রীবাণালী কোষ এবং গ্রীবার যে কোষগুলো থাকে অন্যান্য কোষ, হ্যাঁ, এগুলো বিকলিত হয়ে নালী সৃষ্টি করে। তখন শুক্রাণু সাঁতার কেটে আর্কিগোনিয়ামের ওই নালীপথে ডিম্বাণুর কাছে যেয়ে পৌঁছায়। এই পর্যন্ত হচ্ছে হ্যাপ্লয়েড দশা বা গ্যামেটোফাইটিক যৌন। যখনই শুক্রাণু ডিম্বাণুর কাছে পৌঁছানোর পর যৌন মিলন সম্পন্ন হয়ে যায়, অর্থাৎ দুজন একীভূত হয়ে জাইগোট গঠন করে বা উস্পোর গঠন করে, তখন থেকেই আবার স্পোরোফাইটিক যৌনুর সূচনা হয়। তাহলে গ্যামেটোফাইটিক যৌনুর সূচনা বা আরম্ভ হচ্ছে স্পোর টেট্রাড থেকে, আর শেষ হলো শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদনের মধ্য দিয়ে। ঠিক আছে? আর স্পোরোফাইটিক যৌন বা ডিপ্লয়েড দশা শুরু হয় জাইগোট উৎপাদন অর্থাৎ ওয়েস্পোর উৎপাদনের মধ্য দিয়ে এবং শেষ হয় স্পোর মাতৃকোষ উৎপাদনের মধ্য দিয়ে। তোমাদেরকে এই চিত্রটাই, রঙিন যে চিত্রটা আছে সেটা দেখাচ্ছি। তোমরা এই চিত্রটার সাথে পরিচিত এখন যেটা দেখছো রঙিন, কেননা যখন আমি বর্ণনা দিয়েছিলাম গ্যামেটোফাইটিক যৌনুর অর্থাৎ যৌন জননের এবং অযৌন জননের, তখন কিন্তু ভাগ ভাগ করে এই ডান দিকের চিত্রটাকে দেখিয়েছিলাম। এখানেও একই চিত্র, শুধু রঙিন। একটু খেয়াল করে তোমরা দেখবে। এখন আমরা স্পোরোফাইটিক যৌনকে একটু দেখি, হ্যাঁ, আলাদাভাবে, ছবি না দিয়ে লেখার মধ্য দিয়ে কি করে একে বর্ণনা করা যায় বা ব্যাখ্যা করা যায় শর্টকাটে। হ্যাঁ, স্পোরোফাইটিক যৌন। স্পোরোফাইটিক যৌন, দেখো এখানে আমরা ছবি আঁকিনি, হ্যাঁ, এখানে লেখার মাধ্যমে এটাকে দেখানো হয়েছে। ঠিক একই জিনিসকে শুধু লিখেছি, আঁকিনি। দেখো ডান দিক থেকে যদি আরম্ভ করি, নিষেক। হ্যাঁ, নিষেক হয় কার কার মধ্যে, মানে কিভাবে? সেটা হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের মধ্য দিয়ে। ঠিক আছে? জাইগোট উৎপন্ন হলো, যেটাকে আমরা ওয়েস্পোরও বলতে পারি। ডান দিকে অ্যারো সাইন দিয়ে নিচে আনা হয়েছে, দেখো দেখানো হয়েছে জাইগোটকে। টুয়াইসেন দশা, এই নিষেকের মধ্য দিয়ে টুয়াইসেন দশা বা স্পোরোফাইটিক যৌন শুরু হলো। অ্যারো সাইন বামে চলে গেছে, দেখো নতুন স্পোরোফাইটিক টেরিস উদ্ভিদ, সেটাও টুয়াইসেন। তারপরে অ্যারো সাইন দিয়ে আবার বামে চলে গেছে সোরাস, টুয়াইসেন। উপরের দিকে অ্যারো সাইন দিয়ে গেছে স্পোরাঞ্জিয়াম, সেটাও টুয়াইসেন, এবং স্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোর মাতৃকোষ, সেটা হচ্ছে টুয়াইসেন। তাহলে স্পোরোফাইটিক যৌন নিষেক থেকে আরম্ভ করে অর্থাৎ জাইগোট থেকে স্পোর মাতৃকোষ পর্যন্তই শেষ। গ্যামেটোফাইটিক যৌন, গ্যামেটোফাইটিক যৌনটাকেও আমরা একইভাবে ছবি না এঁকে লেখার মাধ্যমে কিভাবে দেখাতে পারি। এখানে দেখো আবার বাম দিকে মিওসিস লেখা আছে, বাম দিকের নিচে মিওসিস, অর্থাৎ স্পোর মাতৃকোষে যখন মিওসিস হয়ে যায়, স্পোর টেট্রাড তৈরি হয়, সেটা হচ্ছে গ্যামেটোফাইটিক প্রথম কোষ। অ্যারোসাইন দিয়ে উপরের দিকে দেখানো হয়েছে স্পোর, যেটা এন সংখ্যক ক্রোমোজোমবাহী, অর্থাৎ গ্যামেটোফাইটিক যৌন বা হ্যাপ্লয়েড যৌন। এবং ডান দিকে অঙ্কুরোদ্গমের মধ্যে দিয়ে প্রোথেলাস সৃষ্টি হয়, সেটাও হ্যাপ্লয়েড। তারপরে এই প্রোথেলাসের মধ্যে অ্যান্থেরিডিয়াম এবং আর্কিগোনিয়াম থাকে, আমরা জানি একই সাথে, এবং সেখান থেকে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন। এই পর্যন্ত সবই কিন্তু গ্যামেটোফাইটিক যৌন অর্থাৎ হ্যাপ্লয়েড দশায় থাকে। তাহলে এখানে স্পোর টেট্রাড থেকে আরম্ভ করে ডিম্বাণু এবং শুক্রাণু পর্যন্ত সবই হচ্ছে গ্যামেটোফাইটিক যৌনর অন্তর্ভুক্ত। তোমরা যখন লিখবে, বর্ণনা করবে, যদি এই লেখাটা পড়ে দেখে যদি করো এবং এভাবেও যদি বর্ণনার মধ্যে এটাকে দেখাও, তাহলে কিন্তু
তোমাদের জন্য অনেক সহজ হবে। ছবি আঁকার বদলে এভাবে দেখাতে পারলে তোমাদের জন্য সময়ও বাঁচবে অনেক তোমাদের, এবং তোমাদের মনে রাখাটাও অনেক সহজ হবে। এবার আমরা পূর্ণ একটা চিত্র দেখব। ঠিক আগের স্লাইডে আমরা যে দুটা চিত্র দেখেছি তাদের দুটাকে সংযোগ করলে কেমন হয় দেখো। উপরে আছে হ্যাপ্লয়েড দশা গ্যামেটোফাইটিক জন্য, যেটা আমরা আগের স্লাইডেই দেখেছি, এবং নিচে ঠিক এর নিচেই আমরা ডিপ্লয়েড দশাকে সংযুক্ত করেছি। তাহলে কি তৈরি হলো? পরিপূর্ণ একটি যৌনক্রম। ঠিক আছে, এভাবেও কিন্তু তোমরা টেরিস উদ্ভিদের যৌনক্রমকে দেখাতে পারো। টেরিস উদ্ভিদের যৌনক্রমটা তাহলে এভাবে দেখবো আমরা। দেখো ডট ডট দিয়ে আবারও ভাগ করে আমরা ওই দুটা চিত্রকে একসাথে করে দেখিয়েছি, যেটা কিনা পূর্ণ যৌনক্রমকে উপস্থাপন করবে। ঠিক আছে, তোমরা যখন পড়বা তখন ওই চিত্রটা, মানে বইয়ের যে রঙিন এবং কালারলেস বা সাদা কালো যে চিত্রটা আছে, চিত্র দুটি আছে, সেটা চাইতে কিন্তু এটা তোমরা যদি লিখো বর্ণনার সময়, হ্যাঁ, তাহলে কিন্তু তোমাদের জন্য অনেক সহজ হবে। এই যৌনক্রম, টেরিস উদ্ভিদের যৌনক্রম খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বারবারই আমাদের পরীক্ষায় এটা থেকে প্রশ্ন আসে। তাহলে তোমরা এই বিষয়টি একটু ভালো মতো দেখবে এবং সুন্দর করে মনে রাখার চেষ্টা করবে। টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য। আমরা যেহেতু এই অধ্যায়ের শেষে চলে এসেছি এবং আমরা দুইটা পার্টে এই অধ্যায়কে জেনেছি, ব্যাখ্যা করেছি। প্রথমটা ব্রায়োফাইটা, পরেরটা টেরিডোফাইটা। তো শেষের অংশে যে টেরিডোফাইটার অন্তর্ভুক্ত জেনাস টেরিস পড়েছি, টেরিসের একেবারে শেষের পর্যায়ে চলে এসেছি। সেই জন্য আমরা টেরিস সম্পর্কে যা যা জানলাম, তাকে কিভাবে চিনবো, আমরা কি দেখলেই আমরা শনাক্ত করতে পারবো কোন কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে, অর্থাৎ টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো এবার দেখব। চিত্রটা একটু দেই। স্পোরোফাইটিক যৌন, যেটা হচ্ছে দীর্ঘ যৌন বা দীর্ঘ অংশ জুড়ে জীবনচক্রে রয়েছে, যেটা সেই উদ্ভিদটি আমরা এখন দেখতে পাচ্ছি। এটা দেখলেই কিন্তু এই সম্পর্কিত শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো আমরা মনে করতে পারি। দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। চিত্রটা দেখলেই তোমরা বুঝতে পারছো, এবং আগেও পড়েছো আমরা যখন স্পোরোফাইটিক দেহের বর্ণনা পড়েছিলাম তখন। কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। ছবিতে দেখো নিচের দিকে রাইজোম লেখা আছে, কাণ্ডটা রাইজোমে রূপান্তরিত। রাইজোমে র্যামেন্টা দিয়ে আচ্ছাদিত থাকে। রাইজোম র্যামেন্টা নামক এক ধরনের ছোট ছোট আঁশের মতো অংশ দিয়ে আচ্ছাদিত। পাতা যৌগিক, একক না, কচি অবস্থায় কুণ্ডলিত অবস্থায় থাকে। আমরা এখানে কচি পাতাকেও দেখতে পাচ্ছি, সার্সিনেট ভার্নেশন যেখানে লেখা আছে। রাইজোমের নিচে অস্থানিক মূল বের হয়। মূল অংশ দেখছো তোমরা, একদম স্পষ্ট দেখা যাচ্ছে। এছাড়া পাতায় র্যাকিস থাকে। পাতায় র্যাকিস থাকে। র্যাকিসও এখানে দেখানো আছে। বাম দিকে দেখো নিচে সার্সিনেট ভার্নেশনের ঠিক উপরে র্যাকিস অংশটা দেখানো হয়েছে, কাণ্ডের মতো বা ডাটার মতো যে অংশটি, সেটা হচ্ছে র্যাকিস। এছাড়া সব স্পোর একই রকম, অর্থাৎ হোমোস্পোরাস। এখানে যতগুলো স্পোর তৈরি হবে, হ্যাঁ, স্পোরোফাইটিক যৌনতে সবই হচ্ছে হোমোস্পোরাস। স্পোরোফাইটিক দেহে উৎপন্ন হয়, আর স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। এটাও তোমরা পড়েছো। স্পোরাঞ্জিয়াম ফলস ইন্ডুসিয়াম দিয়ে ঢাকা থাকে। আর আমরা এখন যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটি গ্যামেটোফাইটিক যৌনর প্রোথেলাস। প্রোথেলাসের চিত্রটা দেখে আমরা এটার শনাক্তকারী বৈশিষ্ট্যও বলতে পারবো যে প্রোথেলাস গ্যামেটোফাইট। এটা সবুজ, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। টেরিসের অর্থনৈতিক গুরুত্ব। টেরিসের অনেক বেশি অর্থনৈতিক গুরুত্ব নেই, তবুও যে কয়টি আছে আমরা একটু দেখি। টেরিস উদ্ভিদ শাক হিসেবে খাওয়া যায়, ঘর সাজানোর কাজে ব্যবহার করা যায়। কারণ টবে লাগানো অবস্থায় তোমরা দেখেছো টেরিস উদ্ভিদকে, এগুলো বিভিন্ন ধরনের হয় এবং খুব সুন্দর হয়। হ্যাঁ, ঘর সাজানোর কাজে ব্যবহার করা হয়, আর সার হিসেবে ব্যবহার করা হয়, মাটিতে সার হিসেবে ব্যবহার করা হয়। আমরা এখন টেরিস উদ্ভিদের শ্রেণীবিন্যাস সম্পর্কে একটু দেখব। টেরিস উদ্ভিদ কিংডম প্লান্টির অন্তর্ভুক্ত। এর গ্রেড ট্রাকিওফাইটা, ডিভিশন ফিলিসিনোফাইটা, ক্লাস ফিলিসিনি,
অর্ডার ফিলিকালিস, ফ্যামিলি পলিপোডিয়েসি এবং জেনাস হচ্ছে টেরিস। আমরা আজকে এই অধ্যায়টা শেষ করলাম। আশা করি তোমরা অধ্যায়টি আবার ভালো মতো দেখবে। পরপর লেকচারগুলো দেখলে তোমাদের কাছে অধ্যায়টির বিষয়বস্তুটা একেবারে সহজ মনে হবে, ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আর বাড়ি কাজ দিচ্ছি কিছু এই আজকের পাঠ থেকে। প্রথমে দিচ্ছি যৌনক্রম কি, এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। এরপরে আছে হেটারোমরফিক যৌনক্রম বলতে কি বোঝায়, এটি একটি অনুধাবনমূলক প্রশ্ন। 3 নম্বরে আছে টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো লিখো, এটি প্রয়োগমূলক প্রশ্ন। আর যদি সংখ্যা দেয়া থাকে, অল্প পরিমাণে উল্লেখ থাকে, তাহলে এটি অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে। টেরিস উদ্ভিদের যৌনক্রম হেটারোমরফিক, যৌক্তিক আলোচনা করো, এটি একটি উচ্চতর দক্ষতা ভিত্তিক প্রশ্ন। এবং এই 4 নম্বর প্রশ্নটি প্রায়শই কিন্তু আমাদের পরীক্ষায় আসে, খুবই ইম্পর্টেন্ট বিষয়বস্তু, এ কারণে এই বিষয়টা খুব ভালো মতো পড়বে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।